নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ১০২তম অংশ। বেঁটে গাট্টা মানুষটির চোখের পেছনে হাসি চকচক করত। আমাদের ওকে বড্ড ভালো লাগতো। উনি টের পেতেন কি না জানি না। ওর শোয়ার ঘরে মশারির ভেতরে পাখা ঘুরত, আমরা হাঁ করে দেখতাম। বাগানে একবার একজোড়া পার্সিয়ান ক্যাট দেখেছিলাম। ফিকে নীল ছাই গা, গাঢ় নীল চোখ। কাছে যেতেই ফ্যাচ করে আমার ভাই অমির হাতে আছড়ে দিল। আইডিন লাগাতে হলো। মাসিমারা নেমে গেলে এত কথা আমার মনে পড়ল। টুবলিদির বিয়ের ঘটকালি মা করেছিলেন। টুবলিদির বড় ননদ ছিলেন মার প্রাণের বন্ধু। মহেশগঞ্জে একবার তাদের কাছে থেকেও এসেছিলাম। তার মেজ ভাই অমিয় পাল চৌধুরী, তার সঙ্গে ১৭ বছর বয়সে টুবলিদির বিয়ে হলো। আমরা গিয়ে নেমন্তন্ন খেয়ে এলাম। টুবলিদি দেখতে ভালো ছিল, বেহালা বাজাতো, মিষ্টি নরম ব্যবহার ছিল। অপেক্ষাকৃত কম বয়সে বিধবা হয়েছিল। তারপর ২ ছেলে ১ মেয়ে মানুষ হয়ে গেলে রাজনীতিতে ঢুকে রাজ্যসভার সদস্য হয়েছিল, সেও আর নেই। স্টেশনে আমাদের ভাইপো অশোক এসেছিল। তার কথায় বুঝলাম আমার শান্তিনিকেতনের পরিকল্পনাটি মোটেই জনপ্রিয় হয়নি। তবে আমি যে কারো কথা শুনবো না এও সবাই জানত। ভাই বোনরা রবীন্দ্রনাথের ভক্ত, মাও রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যে কোনো কারণে ভাই বোনদের প্রীতি হারালে আমার বড্ড কষ্ট হবে। সুখের বিষয়, সারা জীবন ধরে আমার সব কাজে তাদের অকৃত্রিম সহানুভূতি পেয়ে এসেছি, মতে না মিললেও। আমরা ভাই বোনরা চিরকাল যে যার নিজের বিচার অনুসারে কাজ করেছি, তাই নিয়ে কখনো কোনো ভুল বোঝাবুঝি হয়নি। গুরুজনদের কথা আলাদা, তবে স্বাধীন সাবালকত্ব পেয়ে অবধি আর কখনো তাদের কথা মতো চলনি। বাড়িতে আমার শেকড় নড়ে গেছিল, আমি অন্য কোনো জায়গার নাগরিক হয়ে গেছিলাম। বাবা বলতেন, আমার মনে অনিশ্চয়তা বিরাজ করে, তাকে কোনোদিনও বোঝাতে পারিনি ওটা অনিশ্চয়তা নয়, নিশ্চয়তার বহিঃপ্রকাশ। আমার আত্মপ্রত্যয় জন্মেছে। বাড়ি এসে দেখি রবীন্দ্রনাথের একটা চিঠি এসেছে। তাতে লিখেছেন, তুমি জায়গাটা একবার দেখে যাও, তারপর বিদ্যালয় খুললে স্থায়ীভাবে এসো। আমি সেই নিদারুণ গরমে একা শান্তিনিকেতনে গেলাম। কলকাতাতেও তখন গরমের ছুটি শুরু হয়ে গেছে, তবু কেউ যে আমার সঙ্গে আসতে চাইল না সেটা আমি লক্ষ্যই করিনি। দুপুরের গাড়ি দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার, তাতে করে একদিনে একলা একলাই চলে গেলাম। মা পথে খাবার জন্য লুচি তরকারি দিয়ে দিলেন। মায়ের মতো আছে কে? আমার সেজ ভাই অমি আমাকে গাড়িতে তুলে 2টো রসের কথা বলে গেল। এখন যে পথে প্রত্যেকটা স্টেশনে গুদম, গুমটি, কোয়ার্টার, বাড়ি, বাগান, সাঁকো, পুকুর, খাল, গাছপালা, এমনকি মগরা ক্রসিংয়ের চুল পাকা মোষ পর্যন্ত নিজের হাতের তেলোর মতো চেনা হয়ে গেছে, সেই পথ সেদিন আমি প্রথম দেখলাম। খানা জংশনের পর থেকে লুপ লাইনও আলাদা হয়ে গেছে, পৃথিবীর চেহারাও বদলে গেছে। লুপ লাইনে আগে কখনো আসিনি, সেই প্রথম দেখার বিস্ময় আজও ভুলিনি। শুকনো মাটির রং ক্রমে কালচে হয়ে এসেছে। বড় গাছের দূরত্ব বেড়ে গেল। বর্ধমানের বড় বড় তাল পুকুরের জায়গায় ছোট ছোট ডোবা, গুটিগত খড়ের চালের ঘরকে ঘেঁষে আছে বড় বড় ধান ক্ষেত। ক্রমে বেটে বেটে খেজুর গাছ দেখা দিল, দুপাশে শিমুল গাছ। রেলের লাইন থেকে থেকে কাটিংয়ে নামলে চাকার ঝমঝমানি সুর বদলায়। স্টেশনের লোকেরা কালো, লম্বা, কোকড়া চুল, তাদের মুখের ভাষা অনেক বেশি শুদ্ধ। হয়তো এসব মন্তব্য প্রথম দেখার ফল নয়, বারে বারে দেখে একটু একটু করে মনে জমা হয়েছে। মেয়েদের গলার স্বর তত কর্কশ নয়, একটু যেন লাজুক। টিকিট কেটে গাড়িতে উঠে বেঞ্চিতে না বসে মাটিতে বসতে চায়। খরার সময় দুপুরের গাড়ি বড় গরম। তারপর এক সময় বোলপুর পৌঁছলাম। তখন স্টেশন আরও ছোট ছিল, এক সারি আপিস ঘর, অনেকখানি লাল কাকর বিছানো প্ল্যাটফর্ম। ওরা বলতো লাটফর্ম। পেন্টিলুন পরা সাহেব শুভ দেখলে ভাবতো লাট সাহেব হবেও বা। শান্তিনিকেতনের সাহেবরা তো অনেকেই খদ্দরে ধুতি পরতো, মেমরা শাড়ি পরতো, সবার পায়ে চটি নয়তো খালি।
অনেকেই বাংলা বলতো। বোলপুর স্টেশনের লোকেরা অমন ঢের ঢের সাহেব দেখেছিল। প্ল্যাটফর্মের ধারে ধারেও পলাশ শিমুলের গাছ। ধীরেন্দা অর্থাৎ ডাক্তার D.M. সেন, যিনি পরে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সচিব হয়েছিলেন, আমাকে নিতে এসেছিলেন। অনঙ্গবাবুর লটঝরে মোটর গাড়ি বাইরে দাঁড়িয়েছিল। আমার সঙ্গে ছোট্ট একটা সুটকেস, ছোট্ট একটা হোলডল। অনঙ্গবাবু কেঠো কেঠো হাত দিয়ে সেগুলোর গাড়ির পেছনে তুললেন। কুলি ভাড়া 1 আনা। মোটর ভাড়ার কথা কেউ কিছু বললেন না। আমি ভাবলাম হয়তো মিনি মাগনা বিদ্যালয় থেকে পাঠিয়েছে। পরে 1 বছর ধরে কতবার যে অনঙ্গবাবু সে ঋণের কথা আমাকে মনে করিয়ে ভাড়া আদায় করেছিলেন মনে নেই। ধীরেন্দার সাইকেল ছিল। বললেন, শ্রীভবনে আপনার ঘর ঠিক আছে, হাত মুখ ধুয়ে তৈরি হয়ে থাকবেন, আমি এসে উত্তরণে নিয়ে যাব। গুরুদেব ওখানে চা খেতে বলেছেন। তখন ওই একটি ছাত্রী আবাস ছিল, শ্রীভবন। দোতলা বাড়ি, পেছনে পাঁচিলে ঘেরা ঘাসে ঢাকা উঠোন, তার পেছনে স্নানের ঘরের সারি আর মস্ত কুয়ো। কলের জল ছিল না। রাত 10টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেত। অনঙ্গবাবুর গাড়ি আমাকে নিচু বাংলার পথ, দেহলি, মহর্ষির উপাসনার পাহাড়, তার পাশে পুকুর, সেটি এখন বুঝিয়ে দিয়ে বাগান হয়েছে, তারপর তালধ্বজ কুটির কাচের মন্দির, শান্তিনিকেতনের বাড়ি, ছাতিমতলা বায়ে রেখে এগিয়ে চলল।